আমাদের চ্যানেলের গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের সমস্ত গল্পের আর্লি অ্যাক্সেস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য থাকছে জয়ন্ত মানিক বিমল কুমারের একটা টান টান অ্যাডভেঞ্চার গল্প, সুলু সাগরের দেশে। আজকের গল্প পাঠ এবং জয়ন্তের ভূমিকায় রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কলম থেকে জয়ন্ত মানিক বিমল কুমার অ্যাডভেঞ্চার কাহিনী সুলু সাগরের দেশে। একখানা বড় সেকেলে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে জয়ন্ত মানিক। ৩-৪খানা করে ঘর নিয়ে কয়েকটি পরিবার বাড়ির ভেতরে বাস করে। সুন্দরবাবু ফোন করে ডেকেছেন তাদেরকে। খুন হয়েছেন এই বাড়ির মনোহর বাবু নামে একজন। সেই তদন্তে সাহায্য করার জন্য জরুরি তলব করেছেন সুন্দরবাবু। সাঙ্গপাঙ্গ নিয়ে সুন্দরবাবু নিজেই দাঁড়িয়েছিলেন। এখানে দাঁড়িয়ে কেন? এই খুনিটা বাইরে থেকে কেমন করে বাড়ির ভেতরে প্রবেশ করলে সেটাই তো বোঝবার চেষ্টা করছি। বুঝতে পারলেন? খুন হয়েছে ওই ঘরের ভিতরে। ওর ঘরের সামনের বারান্দাটা দেখছো তো? বারান্দার দিকে ঘরের দরজা খোলা ছিল, সেই দরজা দিয়েই খুনি যাতায়াত করেছে। হ্যাঁ, এখন এদিকে এসো। এই বাড়ি আর পাশের বাড়ির মাঝখানের ওই খুব সরু গলিটা দেখো। চওড়ায় ওই 1.5 হাতের বেশি নয়। যে কোনো লোক ওই দুদিকে দেওয়ালে হাত আর পা রেখে খুব সহজেই উপরের বারান্দায় গিয়ে উঠতে পারে। ঠিক, চলুন ভেতরে যাই। মাঝারি আকারের ঘর। একদিকে একটা ছোট লোহার সিন্দুক, একটা টেবিলের সামনে একখানা চেয়ার এবং আর একদিকে একখানা খাট। ঘরের ভেতরে অন্য কোনো আসবাব নেই। খাটের পাশেই ঘরের রক্তরাঙা মেঝের ওপরে কাপড় ঢাকা যা পড়ে রয়েছে তার দিকে তাকালেই চোখ চমকে ওঠে। কাপড়ের গায়ে ফুটে উঠেছে অস্বাভাবিক ভঙ্গিতে শোয়ানো একটা দেহের রেখা। সুন্দরবাবু, কাল রাত্রে কখন ঘটনাটা ঘটেছে? ওই রাত 3টের পরেই। খুব সম্ভব মনোহরবাবু তখন ঘুমোচ্ছিলেন। তাই তো মনে হয়। আপনার তদন্ত শেষ হয়েছে? প্রায়। ঘটনাটার মোটামুটি বিবরণ তো নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ, আগে আমি সেটাই শুনতে চাই। মনোহর তার স্ত্রী আর ভাইকে নিয়ে সিঙ্গাপুরে বাস করতেন। তার ব্যবসা ছিল সেখানকার ভারতীয়দের কাছ থেকে ওই ভারত থেকে নানা রকমের ওই চালানি মাল বিক্রি করা। তিনি নিঃসন্তান, তার ভাই অবিবাহিত, নাম মহিতোষ। মনোহরের কারবার বেশ ভালোই চলছিল। ব্যাংকে তিনি লক্ষাধিক টাকাও জমিয়েছিলেন। কিন্তু ওই হঠাৎ জাপানিদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ বেঁধে গেল। মনোহর বুদ্ধিমান লোক, ইংরেজদের শক্তি সম্বন্ধে তার সন্দেহ ছিল যথেষ্ট। তাই জাপানিরা সিঙ্গাপুর আক্রমণ করবার আগেই তিনি সপরিবারে পালিয়ে এসেছিলেন কলকাতায়। এখানে তাড়াতাড়িতে তিনি ওই ভালোবাসা অর্থাৎ একখানা সম্পূর্ণ নিজস্ব বাড়ি না পেয়ে এই দুটো ঘরই ভাড়া নিতে বাধ্য হলেন এবং ওই স্থানাভাবের জন্য স্ত্রীকে পাঠিয়ে দিলেন তার বাপের বাড়িতে। এরপর থেকে তিনি এখানেই বাস করতেন। শুনেছি ওই শ্যামবাজার অঞ্চলে তিনি একখানা বাড়ি কিনেছেন। আসছে মাসেই তার সেখানে যাওয়ার কথা। মনোহর সম্বন্ধে এর বেশি কিছু জানবার কোনো কথা নেই। এই দুটো ঘরে মনোহররা 2 ভাই বাস করতেন। তাদের খাবার আসতো এই পাড়ারই একটা হোটেল থেকে। কাল রাত্রের খাওয়া দাওয়া সেরে মনোহর ও মহিতোষ 10টার সময় যে যার ঘরে শুয়ে পড়েছিলেন। মনোহরের ঘরে বাড়ির ভেতর থেকে দরজা বন্ধ ছিল বটে, কিন্তু অতিরিক্ত গরমের জন্য ওই দক্ষিণের বারান্দার দরজা খোলাই ছিল। আর এই মনোহরের মৃত্যুর কারণ হলো তাই। জয়ন্ত, আমি অনেক মামলাতে লক্ষ্য করেছি এরকম অসাবধানতার সাংঘাতিক পরিণাম। বহু লোকেরই বদঅভ্যাস, তারা বাড়ির ভেতরে নিজেদের এত নিরাপদ মনে করে যে রাত্রে শোবার সময় ঘরের দরজার ভিতর থেকে বন্ধ করে না। হ্যাঁ, তারপর কি হয়েছে বলুন।
রাত 3টে বাজবার পরেই কাল মহিতোষের ঘুম হঠাৎ ভেঙে যায়। ধর্মর করে বিছানায় বসেই তিনি শুনলেন ওই পাশের ঘর থেকে মনোহর আর্তনাদের পর আর্তনাদ করলেন, এই পরে পরে প্রায় 2বার। মহিতোষ তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে মনোহরের ঘরের ভিতরের দিকে দরজার উপরে ধাক্কার পর ধাক্কা মারতে লাগলেন। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারাও সভয়ে সেখানে ছুটে এলো। তারপর সকলে ধাক্কা এবং পদাঘাত সহ্য করতে না পেরে ওই হুড়মুড় করে ভেঙে পড়ল ঘরের দরজা। ভেতরে ঢুকে বৈদ্যুতিক আলোতে দেখা গেল এক ভীষণ দৃশ্য। খাটের পাশের মেজের উপরে পড়ে রক্তাক্ত দেহে ছটপট করছেন মনোহর, এবং ঘরের ভিতরে তখন কিন্তু কেউ নেই। জয়ন্ত, আমি এই পর্যন্তই জানতে পেরেছি। অনেক মাথা ঘামিয়েও আমি ঠিক বুঝতে পারছি না এই অদ্ভুত হত্যাকাণ্ডের কারণ কি। মহিতোষ বলেন তার দাদার ঘর থেকে মূল্যবান কোনো জিনিসই অদৃশ্য হয়নি। লোহার সিন্দুকের ভিতরে নগদে আর গয়নায় প্রায় 15,000 টাকা সম্পত্তি ছিল। খুনি কিন্তু লোহার সিন্দুক স্পর্শ করেছে বলে আমার মনে হয় না। টেবিলের ওই দেরাজটা খুব সম্ভবত খুনি বাইরে থেকে টেনে বের করেছিল, আর তার ভিতরে নগদ 5,000 টাকার নোট ছিল, কিন্তু খুনি তাও নিয়ে যায়নি। মনোহরের কোনো শত্রু নেই, তবে তাকে কে খুন করলো আর কেনই বা করল? খুন কখনো উদ্দেশ্যহীন হয় না। দীর্ঘকাল পুলিশের কাজ করে এইটুকু তো অন্তত আমি বুঝেছি। কিন্তু কি সেই উদ্দেশ্য, হ্যাঁ, এটা আবিষ্কার করবার ভার রইল তোমাদেরই উপরে। হ্যাঁ। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর আস্তে আস্তে উঠে এগিয়ে গিয়ে মনোহরের শবদেহের পাশে বসে পড়ল। ধীরে ধীরে দেহের ওপর থেকে তুলে নিল চাদরটা। গোটা গায়ে রক্তের দাগ, কপালের ওপরে এবং বুকের কাছে অস্ত্রাঘাতের গভীর চিহ্ন। মনোহরবাবু 2-3বার আর্তনাদ করেছিলেন। খুনি তার দেহের ওপরেও 2বার অস্ত্রাঘাত করেছে। কোন আঘাত মারাত্মক হয়েছে ডাক্তারি পরীক্ষাতেই জানতে পারা যাবে। ক্ষতচিহ্ন দেখে মনে হচ্ছে খুনির হাতে ছিল একখানা খুব বড় ছোরা। জয়ন্ত, এতটুকু তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু এই মৃতদেহর ভেতর থেকে কি আর কোনো সূত্র পাওয়া যায় না? একটা সূত্র তো পাচ্ছি বটে, কিন্তু আপাতত সেটা কোনো কাজে লাগবে না বলেই মনে হচ্ছে। কি সূত্র? খুনি খুব লম্বা। সে যদি 7 ফুট লম্বাও হয় তাহলেও আমি অবাক হব না। কি করে বুঝলে? মনোহরবাবুর দেহ দেখেছেন? এর দেহের মাপ 5 ফুটের বেশি নয়, কিন্তু এর দেহের ক্ষতচিহ্ন দুটো দেখুন উপরের দিকে হয়ে রয়েছে এবং খুব গভীর। তাতে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে কেউ যেন খুব উঁচু থেকেই দেহের ওপরে অস্ত্র দিয়ে আঘাত করেছে। এর একমাত্র কারণ হতে পারে মনোহরবাবুর আততায়ী খুব লম্বা। ক্ষত ব্যক্তির মাথার অনেক ওপর থেকে অস্ত্র তুলে সে নিজের দিকে আঘাত করেছে। তোমার অনুমান সঙ্গত, কিন্তু হত্যাকারীর যখন পাত্তা নেই তখন তোমার এই আবিষ্কার তো আপাতত আমাদের কোনো কাজেই লাগবে না। কিন্তু লাশের বাঁ হাতের আঙুলগুলো ছড়ানো, কিন্তু ডান হাতটা মুঠো করা কেন? মৃত মনোহরের মুঠো করা ডান হাতের আঙুলগুলো জয়ন্ত খোলবার চেষ্টা করল, কিন্তু প্রথম চেষ্টায় পারল না। মৃত্যুমুখে পড়েও মনোহর যেন হাত মুঠো করে নিয়েছিল প্রাণপণে। কিছুক্ষণ চেষ্টা করার পর একটা শব্দ হলো, যেন মৃতদেহের আঙুলের হাড় মট করে ভেঙে গেল। মুঠো খুলে গেল। মুঠোর ভেতরে রয়েছে একটা কাগজের পিণ্ড। ও আবার কি? এই বলে জয়ন্ত সেই পিণ্ডাকৃতি কাগজ নিয়ে তার এলোমেলো ভাঁজ খুলতে লাগলো। একখানা ছেঁড়া কাগজ, তার উপরে গোটা কয়েক রেখার টান। ওটা কি জয়ন্ত? কতগুলো রেখা দেখছি। ওপর দিকে কতগুলো কালো ফুটকি, একটা ফুটকি লাল রঙের। ওপরের ডান দিকে এক জায়গায় লেখা রয়েছে একটি অক্ষর, সু। তারপরেও বোধহয় আরো অক্ষর ছিল, কিন্তু সেসব আর দেখবার উপায় নেই, কারণ তার পরের অংশটা কেউ ছিঁড়ে নিয়েছে। জয়ন্ত, তুমি একটা বিরাট ক্লু আবিষ্কার করেছো। এই ছেঁড়া কাগজখানার ভিতরেই বোধহয় পাওয়া যাবে ওই হত্যা রহস্যের চাবিকাঠি। চোখের সামনে আমি যেন একটা দৃশ্য দেখতে পাচ্ছি। মনোহরবাবু বিছানায় ঘুমোচ্ছেন। অন্ধকার ঘরের ভেতর চুপি চুপি বাইরের লোকের প্রবেশ। নিশ্চয়ই তার হাতে টর্চ ছিল। সে ওদিক ওদিক দেখে ওই টেবিলের কাছে গেল,
একটা দেরাজ টেনে খুলল এবং টর্চ জেলে দেরাজের ভেতর থেকে খুঁজে বার করলো একটা কাগজ। মনোহরবাবুর ঘুম সজাগ। দেরাজ টানা শব্দ শুনেই তার ঘুম ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি উঠে চাবি টিপে জেলে দিলেন বিজলি বাতি। ঘরের ভেতরে বাইরের লোক দেখেই তিনি সবিস্ময়ে খাট থেকে নেমে পড়লেন। সঙ্গে সঙ্গে সেই অপরিচিত কিংবা পরিচিত ব্যক্তি ছুটে এসে করল তাকে আক্রমণ। কিন্তু ইতিমধ্যেই মনোহরবাবু দেখে নিয়েছিলেন এই লোক তার টেবিলের দেরাজ থেকে বার করে নিয়েছে কি একটা জিনিস। সেটা যে কি তাও তিনি বুঝতে পেরেছিলেন। সে তাকে অস্ত্র দিয়ে আঘাত করল, কিন্তু সে অবস্থাতেই তিনি তার হাত থেকে কাগজখানা ছিনিয়ে নিতে গেলেন। যদিও কাগজখানার সবটা পেলেন না, তারপর আবার অস্ত্রাঘাত। মনোহরবাবু মারা গেলেন। খুনি নিশ্চয়ই কাগজের বাকি অংশটাও তার হাত থেকে ছিনিয়ে নিত, কিন্তু তার আগেই মহিতোষ আর বাড়ির অন্য সব লোক উঠল জেগে। বাইরে হইচই, দরজার আঘাতের পর আঘাত, ধরা পড়বার ভয় সে পালিয়ে গেল। ভাই জয়ন্ত, তুমি একটা আশ্চর্য গল্প বললে। এই পুলিশে চাকরি করি, এক কল্পনা টল্পনা নিয়ে চাকরি করা চলে না। কিন্তু যা বললে তা কি সত্যি? সত্যি মিথ্যে জানি না সুন্দরবাবু, তবে মনে হচ্ছে খুনির মতো আমাদেরও উচিত ওই টেবিলের দেরাজটা একবার পরীক্ষা করা। এসো মানিক, একটু আমাকে সাহায্য করো তো। জয়ন্ত ও মানিক টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সুন্দরবাবুও গেলেন পেছন পেছন। দেরাজটা তখনও খোলাই ছিল। তার ভেতরে পাওয়া গেল কয়েকখানা হিসেবের খাতা, একতারা চিঠি এবং একখানা ডায়েরি। সুন্দরবাবু, আপনি বললেন দেরাজের ভেতর নাকি 5,000 টাকার নোট ছিল? ছিল তো, সেগুলো এখন আমার জিম্মায় আছে। মানিক, ততক্ষণে তুমি ডায়েরির পাতাগুলো একটু উল্টে দেখো। জানবার মতন কোনো তথ্যই দেখছি না সুন্দরবাবু। এই খবরটা শুনে আপনার জীব বোধ করি সরস হয়ে উঠবে। এ পাতায় লেখা রয়েছে, আজ কলকাতা থেকে 5টা বায়ুশূন্য টিনে করে বাগবাজারে রসগোল্লা এসেছে। সিঙ্গাপুরে বাগবাজারের রসগোল্লার আবির্ভাব নিশ্চয়ই স্মরণীয়। মনোহরবাবু তাই ডায়েরিতে খবরটা না লিখে রেখে পারেননি। তারপর এ আবার কি? কি? শোনো, ডায়েরির এখানে লেখা রয়েছে, পুরো মামুদ আমার ধার শোধ করতে না পেরে আমাকে একটা অদ্ভুত জিনিস উপহার দিয়ে বলে গেছে, বাবু, আমার সম্বলও নেই, সহায়ও নেই, এটা তুমিই নাও, আমার কোনো কাজে লাগাতে পারবো না। জিনিসটা বিশেষ কিছুই নয়, একখানা নকশার মতন কি, তার এক প্রান্তে লেখা কতগুলো অঙ্ক, ছাইভস্য কিছুই বুঝলাম না। মামুদ আরও যেসব কথা বলে গেল শুনলে হাসি পায়। সারাঙ্গানি, রত্নগুহা, রূপকথা বিশ্বাস করবার মতো বয়স আমার নয়। জয়ন্ত, এটুকু তথ্য তোমার কোনো কাজে লাগবে? ডায়েরির পাতা উল্টাও মানিক, ডায়েরির পাতা উল্টাও, দেখো বিষয় আর কোনো কথা আছে কিনা। আবার শোনো, আজ পাবলো নামে একটা মস্ত ঢ্যাঙা লোক এসেছিল। সে নাকি ফিলিপাইন দ্বীপের বাসিন্দা। মামুদের নকশাখানা সে অনেক টাকা দিয়ে কিনতে চায়। আমি রাজি হইনি। এখন আমার সন্দেহ হচ্ছে মামুদের কথা বোধহয় রূপকথা নয়। আরও খানকয় পাতার পর লেখা আছে, আজ কদিন ধরে দেখছি আমার বাসার আশেপাশে জনকয় গুন্ডার মতো লোক ঘোরাফেরা করছে। তারা কেউই স্থানীয় লোক নয়। ব্যাপারটা ভালো করে বুঝতে পারছি না। তারপর আরেক জায়গায় লেখা, কাল রাত্রে আমার বাসায় চোর এসেছিল। সে আমার শোবার ঘরে ঢোকবার চেষ্টা করেছিল, কিন্তু আমরা জেগে উঠতেই পালিয়ে গেছে। ব্যাস, এখানে ডায়েরি শেষ। ডায়েরি শেষ হলেও ক্ষতি নেই। যতটুকু আশা করেছিলাম তার চেয়ে ঢের বেশি কথা আমরা জানতে পেরেছি। এতক্ষণে মামলাটা একেবারে জলের মতো সোজা হয়ে গেল। সন্দেহ হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে, আমার ভয়ানক সন্দেহ হচ্ছে। ওই পাবলোকে আমার সন্দেহ হচ্ছে। ওই মস্ত ঢ্যাঙা ফিলিপিনোটাই খুনি না হয়ে যায় না। কেন? তুমিই তো বললে ওই মনোহরকে যে খুন করেছে মাথায় সে হয়তো 7 ফুট লম্বা। দুনিয়ায় পাবলো ছাড়া আরও তো ওই মস্ত ঢ্যাঙা লোক থাকতে পারে। আরে তাদের সাথে এই মামলার সম্পর্ক কি? তারা তো আর মনোহরের নকশার জন্য লোভ প্রকাশ করেনি। মানে ভেবে দেখো, পাবলো এই নকশাখানা অনেক টাকা দিয়ে কিনতে চেয়েছিল। তারপর সিঙ্গাপুরে খুব সম্ভবত সেই মনোহরের বাসা থেকে নকশাখানা আর একবার চুরি করবার চেষ্টা করেছিল। তারপর তো জাপানিরা যুদ্ধ ঘোষণা করে। মনোহর ওই কলকাতায় পালিয়ে আসেন। ও অঞ্চল থেকে ভারতে আসবার পথ বন্ধ হয়ে যায়। পাবলো এতদিন তাই মনোহরের ওপর ওই কৃপা দৃষ্টি আর নিক্ষেপ করতে পারেনি। এবার যুদ্ধ থামতে সেখানে এসে নিজের কার্যোদ্ধার করেছে। বলো কেমন? আমার এই অনুমান কি অসঙ্গত? কি বলো হে মানিক? আলবাত, আপনার অনুমানই তো আমাদের ক্লু।
ঠাট্টা নয় মানিক, ঠাট্টা নয়। আজ থেকেই আমি ওই পাবলো ব্যাটার খোঁজ করব। আমি এখন অন্য কথা ভাবছি। মনোহরের ডায়েরিতে পাওয়া গেছে সারাঙ্গানি বলে একটা শব্দ, তার অর্থ কি? আর তার সঙ্গে রত্নগুহারই বা কি সম্পর্ক? তারপর এই ছেঁড়া নকশাখানা দেখো, এর ওপর কতগুলো রেখা টানা রয়েছে, কতগুলো কালো আর একটা মাত্র লাল রঙের ফুটকিও দেখা যাচ্ছে। এসব কি? আর ওই সু অক্ষরটা, ওটা কোন কথার আদ্যক্ষর? মনোহরের ডায়েরিতে প্রকাশ নকশার এক প্রান্তে ছিল কতগুলো অঙ্ক। এই ছেঁড়া নকশায় তা নেই। নিশ্চয়ই নকশা সেই অংশটা আছে খুনির কাছেই। পুরো কাগজখানা না পেলে বোধহয় আমরা নকশার আসল অর্থ উদ্ধার করতে পারবো না। মাথা ঘামালে এই নকশায় কিছু কিছু অর্থ হয়তো আমি আবিষ্কার করতে পারি, কিন্তু আমাদের অতটা মাথা ঘামাবার দরকার নেই। তার চেয়ে এক কাজ করি, এসো। কি? চলো সকলে মিলে বিমল আর কুমারবাবুর কাছে যাওয়া যাক। বেশ বোঝা যাচ্ছে এই মামলাটির পেছনে আছে রত্নগুহা বা জকের ধন। এসব ব্যাপারে বিমলবাবুদের মাথা খুব খোলে, তাদের সঙ্গে পরামর্শটা করা দরকার। চমৎকার প্রস্তাব। দুদিকে দুখানা কাউচে অর্ধ শয়ন অবস্থায় বিমল এবং কুমার। দরজার কাছে মেঝের ওপরে উপুর হয়ে বসে রামহরি বুরুষ চালনা করছিল বাঘার দেহের ওপরে। এমন সময় জয়ন্ত ও মানিকের প্রবেশ। উঠুন, আমরা আপনাদের সঙ্গে পরামর্শ করতে এসেছি। পরামর্শ? কিসের পরামর্শ? কোন ছিচকে চোর কার ঘটিবাটি চুরি করেছে তা নিয়ে আলোচনা করতে আমি মোটেই রাজি নই। এ ঘটিবাটি চুরি নয়, এ হচ্ছে খুন আর রত্নগুহার নকশা চুরি। কি বলেন? রত্নগুহা? সেটা কোথায়? রত্নগুহা যে কোথায় আছে তা যদি আমরা জানতাম তাহলে আর আপনাদের সঙ্গে পরামর্শ করতে আসতাম কি? দেখুন দেখি এই নকশাখানার রহস্য কি। সে পকেট থেকে নকশাখানা বের করে বিমল ও কুমারের সাগ্রহ দৃষ্টির সামনে তুলে ধরল। বিমল গম্ভীরভাবে খানিকক্ষণ অতিশয় মনোযোগের সঙ্গে কাগজখানা দেখতে লাগল। মনে হচ্ছে এই কাগজখানার উপর আঁকা হয়েছে দ্বীপের খানিক খানিক অংশ। যতদূর মনে হচ্ছে এখানে একটা ম্যাপ। কুমার, এশিয়ার একখানা ছাপানো ম্যাপ নিয়ে এসো তো। কুমার তখনই বন্ধুর কথা মতো কাজ করল। যা ভেবেছি ঠিক তাই। এই কাগজখানার উপর আঁকা আছে উত্তর অর্থাৎ ব্রিটিশ বোর্নিওর আর ফিলিপাইন দ্বীপের খানিক খানিক অংশ। আর দ্বীপগুলোর মাঝখানে সুলু সাগর। দক্ষিণ চীন সাগরের পূর্ব দিকের এক অংশের নাম সুলু সাগর। ওইখানে অনেকগুলো খুব ছোট ছোট দ্বীপ রয়েছে। এই ম্যাপেই কালো কালো ফুটকি দিয়ে সেগুলোই দেখানো হয়েছে, কিন্তু একটা ফুটকি লাল রঙের। খুব সম্ভবত এই দ্বীপটির দিকেই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কাগজের ওপরে লেখা রয়েছে সু, ওটা তাহলে সুলু সাগরের প্রথম অক্ষর। নিশ্চয়ই। ম্যাপখানা দেখছি ছেঁড়া, গোটা ম্যাপে নিশ্চয়ই লেখা ছিল সুলু সাগর। দুর্ভাগ্যক্রমে ম্যাপের অন্য অংশ বাজে লোকের হাতে পড়েছে। সেই অংশে খালি সুলু সাগরের সব অক্ষর নয়, কতগুলো রহস্যময় অঙ্কও ছিল, কিন্তু আপাতত তা দেখবার আর কোনো কারণ নেই। জয়ন্তবাবু, এই ম্যাপটা দেখে তো কিছুই বুঝছি না। আপনারা আমাদের সঙ্গে কি পরামর্শ করতে এসেছেন বলুন। আচ্ছা বিমলবাবু, আপনি কি জানেন সারাঙ্গানি বলতে কি বোঝায়? সারাঙ্গানি? সারাঙ্গানি মনে হচ্ছে কথাটা খুব পরিচিত। আচ্ছা কুমার, আমাদের স্ক্র্যাপ বুকখানা একবার নিয়ে এসো তো। সারাঙ্গানি, সারাঙ্গানি কথাটা আমিও আগে কোথাও যেন শুনেছি। আমি একবার যা শুনি, একবার যা দেখি তার ভুলি না। আমার স্মৃতিশক্তিকে আমি নিজেই ধন্যবাদ দিতে পারি তার জন্য। কুমার একখানা খুব মোটা লম্বা চওড়া স্ক্র্যাপ বুক এনে রাখল বিমলের সামনে। তার ভেতরে দেশি বিলিতি নানা পত্রিকার অংশবিশেষ কেটে নিয়ে আঠা দিয়ে জুড়ে রাখা হয়েছে। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় থেমে বিমল বলে উঠল, পেয়েছি, এই তো সারাঙ্গানি দ্বীপের কাহিনী। সারাঙ্গানি দ্বীপ? সে আবার কোথায়? সুলু সাগরে। সুলু সাগরে? তবে কি ওই লাল ফুটকি দিয়ে সেই দ্বীপেরই অবস্থান দেখানো হয়েছে? হতে পারে। আচ্ছা, আগে দেখা যাক সারাঙ্গানি দ্বীপের ভিতর কি আছে। জয়ন্তবাবু, আমি কোনো মন গড়া কথা বলতে চাই না। এইবারে আমি 1939 অব্দের 25শে জুন রবিবার স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত একটা সংবাদ হুবহু বাংলায় অনুবাদ করে আপনাদের শোনাব। সংবাদটা হচ্ছে এরকম: রত্নদ্বীপ, ফিলিপাইনের অনেক উত্তরে সুলু সমুদ্রের মধ্যে আছে অত্যন্ত রহস্যময় ও ভয়াবহ সারাঙ্গানি দ্বীপ।
যেসব ইউরোপীয় ওখানে গিয়েছেন তারা সবাই বলেন মনে হয় যেন ওই দ্বীপের উপরে স্তম্ভিত হয়ে আছে একটা স্থির বায়ু আর রহস্যপূর্ণ স্তব্ধতা। চারিদিক যেন বিষাক্ত এবং চারিদিক থেকেই যেন ফুটে উঠেছে শ্মশান শ্মশান ভাব। অথচ পেলব শ্যামলতায় সুন্দর সেই দ্বীপ এবং তার ভূমিও উর্বর। কিন্তু এই দ্বীপের সঙ্গে জড়ানো আছে একটা প্রাচীন কাহিনী। সারাঙ্গানি ছিল সাংঘাতিক জলদস্যু, তার নামেই সবাই ভয়ে কাঁপত। ও অঞ্চলে তখন স্প্যানিয়ার্ডদের প্রভুত্ব। তারা বারবার চেষ্টা করেও সারাঙ্গানিকে গ্রেপ্তার করতে পারেনি। তারপর বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়ে সে বোম্বেটে ব্যবসা ছেড়ে দেয়। তারপর রাত্রের অন্ধকারে কয়েকদিন ধরে সে তার সমস্ত ধনসম্পত্তি একটা দ্বীপে স্থানান্তরিত করে। তার ঐশ্বর্য বহন করে নিয়ে যেত কয়েকজন কৃতদাস। রাত্রির পর রাত্রি নৌকায় চড়ে সেই কৃতদাসীদের নিয়ে দ্বীপে গমন করত, কিন্তু ফিরে আসতো একাকী। দ্বীপে ঐশ্বর্য বহন করবার জন্য যেসব কৃতদাসী নির্বাচন করা হতো তারা ভয়ে কাঁপত বলির পাঁঠার মতো। তাদের ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণও ছিল। জীবন্ত কৃতদাসীদের সে মাটির ভিতর পুঁতে রেখে আসত ধনরত্নের সঙ্গে। সে নিজে ছাড়া গুপ্তধনের ঠিকানা আর কেউ জানতে পারবে এটা তার অভিপ্রেত ছিল না। অবশেষে সারাঙ্গানির দিন ঘনিয়ে এলো। সারাঙ্গানি মরবার সময় অভিশাপ দিয়ে গিয়েছে গুপ্তধনের লোভে যে তার দ্বীপে গিয়ে নামবে প্রাণ নিয়ে তাকে আর ফিরে আসতে হবে না। জয়ন্তবাবু, ওই দ্বীপটি এখন সারাঙ্গানি দ্বীপ নামে বিখ্যাত। স্টেটসম্যানের লেখক বলছেন সারাঙ্গানি দ্বীপের অবস্থান হচ্ছে ফিলিপাইনের অনেক উত্তরে, সুলু সমুদ্রের মধ্যে। কিন্তু মনোহরের ম্যাপে লাল ফুটকি দিয়ে যে দ্বীপটা দেখানো হয়েছে ওটা তো আছে দেখছি একেবারে দক্ষিণ ফিলিপাইনের পশ্চিম দিকে। সুতরাং ওই লাল ফুটকিটাকে কি করে আমরা সারাঙ্গানি দ্বীপ হিসেবে ধরব? বেশ বোঝা যাচ্ছে স্টেটসম্যানের লেখকই এখানে মস্ত বড় একটা ভুল করেছেন। আসল ছাপানো ম্যাপ দেখুন। সুলু সমুদ্র রয়েছে ফিলিপাইনের নিচের দিকে পশ্চিম পাশে। ফিলিপাইনের উত্তর দিকে আছে চীন সাগর। সুলু সমুদ্রের অবস্থান বোর্নিওর উত্তর দিকে, ফিলিপাইনের উত্তরে নয়। আচ্ছা জয়ন্তবাবু, ওই সারাঙ্গানি দ্বীপের ম্যাপখানা আপনার হাতে এলো কেমন করে? জয়ন্ত সব কথা খুলে বলল তাদেরকে। তাই আমার বিশ্বাস এর পেছনে ওই পাবলো আছে। কিন্তু সে তো পলাতক। আমার মনে হয় তাকে গ্রেপ্তার করা কঠিন হবে না। তবে আগে সেই চেষ্টাই করুন। কেবল খুনের জন্য নয়, পাবলোকে আমাদের দরকার আরও একটা কারণে। আর এক কারণে? পাবলোর কাছেই ছেঁড়া ম্যাপের বাকি অংশ আছে, যার উপরে আছে অঙ্কের মতন কিছু। মনে হচ্ছে তার ভিতরেই গুপ্তধনের সন্ধানটা পাওয়া যাবে। সেটা পেলে আপনার কি লাভ হবে? লাভ লোকসান জানি না, এই বিষম একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে চাই খালি। মানে? আর বাড়িতে বসে থাকতে ইচ্ছে করছে না, তাই বাইরে বেরোতে চাই। কিন্তু আপনারা ভুলে যাবেন না যেন রত্নদ্বীপে অন্য লোকের প্রবেশ নিষেধ। সারাঙ্গানির অভিশাপে রত্নদ্বীপ এখন একটা মৃত্যুদ্বীপ। ওসব কুসংস্কার আমরা মানি না। জীবনে বহুবার মৃত্যুকে কলা দেখিয়েছি, এবারেও দেখাতে পারবো। কিন্তু আপাতত আমাদের সর্বাগ্রে দরকার ছেঁড়া ম্যাপের বাকি অংশটা। দোহাই জয়ন্তবাবু, আগে সেই চেষ্টাটাই করুন। আমার মনে হয় মনোহরের মুঠোর ভেতরে আমরা ম্যাপের যে অংশটুকু পেয়েছি সেটা না পেলেও পাবলোর চলবে। রত্নদ্বীপের অবস্থান ও অঞ্চলের অনেকেই যখন জানে তখন পাবলোর কাছেও নিশ্চয়ই তা অজানা নেই। সে কেবল জানে না দ্বীপের ঠিক কোন জায়গায় গুপ্তধন লুকিয়ে রাখা আছে। ম্যাপের যে অংশ সে পেয়েছে তার ভেতরেই আছে গুপ্তধন ভাণ্ডারের আসল চাবিকাঠি। এখন ভেবে দেখা যাক, বাবলোর উদ্দেশ্য যখন সিদ্ধ হয়েছে তখন অতঃপর তার পক্ষে কি করা উচিত। সে বিদেশি, কলকাতায় খুব সহজেই পুলিশের দৃষ্টি আকর্ষণ করবে। সুতরাং নরহত্যার পর সে যে প্রথম সুযোগ এই বিপজ্জনক শহর ত্যাগ করবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু সে কোন দিকে যাবে? যেদিকে আছে রত্নদ্বীপ, নিশ্চয়ই সেদিকেই। সুন্দরবাবু, আমি জানি কাল সকালেই সিঙ্গাপুরগামী একখানা জাহাজ ছাড়বে। যথাস্থানে যথাসময়ে হাজির হতে পারলে আমরা হয়তো দেখতে পাবো সেই জাহাজের যাত্রী হয়েছেন ফিলিপিনো পাবলো। ঠিক এই উপায়ে আমরা একজন ওই বর্ণীয়গামী আসামিকে গ্রেপ্তার করেছিলুম না? হ্যাঁ, এই শ্রেণীর আসামিরা ধরা পড়ে প্রায় একভাবেই। পরদিন দুপুরেই জয়ন্ত ও মানিক এলো বিমল ও কুমারের কাছে। মুখ দেখেই বুঝছি আপনারা সুখবর এনেছেন। হ্যাঁ বিমলবাবু, খবর শুভ। পাবলো ধরা পড়েছে। আর সেই ছেঁড়া ম্যাপের বাকি অংশ?
তাও পেয়েছি, এই নিন। জয়ন্তের হাত থেকে এক টুকরো কাগজ নিয়ে বিমল সাগ্রহে তার উপর ঝুঁকে পড়ল। ছেঁড়া কাগজ। এক প্রান্তে এই অক্ষর কয়টি আছে, লু সাগর। তার পাশেই ইংরেজিতে লেখা দক্ষিণের বাঁশঝাড় ও 5টি নারিকেল গাছ। উত্তরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে 20 পর্যন্ত। পূর্বে 1 থেকে 10 এবং 10 থেকে 100 পর্যন্ত। পূর্ব দক্ষিণে 1 থেকে 50 পর্যন্ত, উত্তরে 1 থেকে 58 পর্যন্ত, নিচে 1 থেকে 38 পর্যন্ত। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। কুমার ফোন ধরেই শুনল সুন্দরবাবু ব্যস্ত কণ্ঠে জয়ন্তকে ডাকছেন। হ্যালো, ব্যাপার কি? ব্যাপার আর কি, মাথার মুন্ডু। পাবলো বেটা লম্বা দিয়েছে। সে কি? কেমন করে? এই পাহাড়াওয়ালাদের সঙ্গে হাতকড়ি পরে এই পাবলো রাস্তা দিয়ে থানার দিকে আসছিল। হঠাৎ কোথা থেকে একখানা প্রাইভেট মোটর হুড়মুড় করে পাহাড়াওয়ালাদের উপর এসে পড়ে। তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এই বড় মুহূর্তেই পাবলো এক লাফে মোটরে উঠে পড়ে আর গাড়িখানাও চোখের নিমেষে উল্কা বেগে অদৃশ্য হয়ে যায়। জয়ন্ত, কলকাতায় পাবলো সহায়হীন নয়। নিশ্চয়ই তার বন্ধুরাই তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। সুন্দরবাবু, যে দুধ মাটিতে পড়ে গেছে তা নিয়ে আর দুঃখ প্রকাশ করে তো লাভ নেই। পারেন তো একবার বিমলবাবুর বাড়ি আসুন। পাবলো পালিয়েছে? তাহলে আমাদের কাজটা কিছুটা কঠিন হলো দেখছি। কেন? আমাদের সুলু সাগর ভ্রমণ হয়তো ততটা নিরাপদ হবে না। তার মানে? কিন্তু ওই গুপ্তধন তো মনোহরবাবুর পরিবারের। সেরকম কোনো কথা নেই। বুদ্ধিচার, গুপ্তধন তার, আর বাকিটা সরকারের। চুক্তিটা আরেকটু স্পষ্ট করে বলুন তো। ম্যাপের কোণে লেখা হেঁয়ালিটা দেখেছেন তো? যে ওই হেঁয়ালির পাঠোদ্ধার করতে পারবে সেই হবে গুপ্তধনের যথার্থ অধিকারী। মনোহরবাবু যে ওই হেঁয়ালির অর্থ বুঝতে পারেননি, তার ডায়েরি পড়লেই সেটা বেশ জানা যায়। তারপর ওই পাবলো, যতদূর আন্দাজ করা যায় সে সারাঙ্গানি দ্বীপের অবস্থান আর গুপ্তধনের অস্তিত্ব সম্বন্ধে একেবারেই নিশ্চিত। কিন্তু ম্যাপের হেঁয়ালি তার জানা থাকলে সে এই দূর দেশে নিজের জীবন বিপন্ন করে ম্যাপখানা চুরি করতে আসত না। ম্যাপের প্রান্তে লেখা হেঁয়ালিটার অংশটা সে হস্তগত করতে পেরেওছিল, কিন্তু সৌভাগ্যক্রমে সেই অংশটা আবার আমরা তার কাছ থেকে কেড়ে নিতে পেরেছি। খুব সম্ভব হেঁয়ালির অর্থ এখনও সে আবিষ্কার করতে পারেনি। তা পারলেও হেঁয়ালিটা এখন আর তার কাছে নেই। এইবার আমাদের নিজেদের কথা তো, কারণ হেঁয়ালি আছে আমাদের কাছে। কিন্তু হেঁয়ালিটা আমরা বুঝতে পেরেছি কি? উত্তরে আমি একটা প্রশ্ন করি, বোঝবার চেষ্টা করেছিলেন কি? তা অবশ্য করিনি, কিন্তু আমি বোঝবার চেষ্টা করেছি এবং কিছুটা বুঝেওছি। বলেন কি? এত তাড়াতাড়ি? জয়ন্তবাবু, ছেলেবেলা থেকেই এইরকম সব সাংকেতিক লিপির পাঠোদ্ধার করে আসছি আমি। ওটা আমার একটা নেশার মতোই দাঁড়িয়েছে। আপনি নিশ্চয়ই জানেন ইংরেজিতে ও সম্বন্ধে অনেক কিতাবও আছে। সেসব পড়লে বোঝা যায় পৃথিবীতে সাংকেতিক লিপি রচনার নিয়ম আর কৌশল কত রকমের হয়। এক বিচিত্র সাহিত্য মশাই। সাংকেতিক লিপি রচনার কোনো পদ্ধতি আজ আর বোধহয় অচেনা নেই। হ্যাঁ বিমলবাবু, এই অদ্ভুত সাহিত্য নিয়ে অল্প বিস্তর আলোচনা করেছি আমিও। সময় সময় তার সাহায্যে অনেক রহস্যময় মামলার কিনারাও করতে পেরেছি। কিন্তু ওই সংকেত উদ্ধার করলেন কি করে? কারণ এই সংকেতগুলো অত্যন্ত সহজ। যারা দীর্ঘকাল ধরে সাংকেতিক লিপি নিয়ে আলোচনা করছে তাদের কাছে এই ম্যাপের সংকেতগুলো বাংলার ক খ গ ঘর মতো সোজা। বেশ, আপনার কথাই মানলুম। ম্যাপের রহস্য কি আপাতত তাও আমি জানতে চাই না, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? অবশ্যই, বলুন। আমরা যাব কিসে? কেন, প্লেনে? প্লেনে? আমি যাচ্ছি না কোথাও। আপনি না গেলে হবে কি করে? আপনারা যান মশাই, আমার খেয়ে দে কাজ নেই। একটা বিদেশ ভ্রমণের সুযোগ এভাবে হাতছাড়া করবেন সুন্দরবাবু? ভেবে দেখুন। যাকে আজ চলি তাহলে, যাওয়ার ব্যবস্থা করতে হবে। রেঙ্গুন, সিঙ্গাপুর, ব্রিটিশ বোর্নিও, সেখান থেকে ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপের পশ্চিম প্রান্তে। আপাতত তাদের আকাশ ভ্রমণ শেষ হলো। এই আধুনিক ভ্রমণে স্পিড থাকতে পারে, কিন্তু বর্ণনা করবার কথা বিশেষ কিছুই থাকে না।
ট্রেনে বা জাহাজে চড়ে পথে বেরোলে দৃষ্টি আকর্ষণ করে অনেক কিছুই। ট্রেন নানা দেশ মাড়িয়ে মাড়িয়ে ছোটে, কত রকম দৃশ্য, কত রকম পাহাড়, নদী, মাঠ, বন, কত রকম জাতের লোকের, কত ভাষার কথা চোখের সামনে দিয়ে যেন সবাক সিনেমার ছবির পর ছবির শোভাযাত্রা। জাহাজও থামে দেশে দেশে, বন্দরে বন্দরে, সেও যোগায় নব নব বৈচিত্র্যের খোরাক। সেই মানুষের আঁখি পাখিকে ছোটায় পৃথিবীর নানা সাজঘরের পর্দা তুলে দিকে দিকে। উড়োজাহাজও যখন প্রথমে শূন্যে ওঠে তখন চোখে মন্দ লাগে না। বিপুলা ধরনী গায়ে লিয়ে শুয়ে থাকে অনেক অনেক নিচে। তার গন্ধ বা ধ্বনির ছন্দ পাওয়া যায় না বটে, কিন্তু চোখে দেখা যায় তার রামধনু রঙের ঐশ্বর্য। সেখানেও ছবির পর ছবি, কিন্তু রিলিফ মানচিত্রের মতো একসঙ্গেই অনেকটা দেখা হয়ে যায়। এক একখানা করে বইয়ের পাতা উল্টে নতুন নতুন ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে মনে যেমন অপ্রত্যাশিত বিস্ময়ের আনন্দ ছন্দ জাগে, উড়োজাহাজের দর্শকরা তা থেকে বঞ্চিত হয়। পৃথিবীর বুকে বসে পৃথিবীকে দেখা আর পৃথিবী ছাড়িয়ে ওপরে উঠে দূর থেকে পৃথিবীকে দেখা, এর মধ্যে অনেক পার্থক্য আছে। বিমানপথের যাত্রীরা যেন অন্য গ্রহ থেকে দেখে নিজেদের পৃথিবীকে। বিমলবাবু, আমরা ভারতের অতীত কীর্তির কিছু পরিচয় পাওয়ার জন্য বৃহত্তর ভারতে, অর্থাৎ ওদিকে কম্বোডিয়া, এদিকে বর্নিও, সুমাত্রা আর জাভা প্রভৃতি দ্বীপে গেছি বটে, কিন্তু ফিলিপাইন দ্বীপে পা রাখার সুযোগ কখনো ঘটেনি। এই দ্বীপ সম্পর্কে আপনি কিছু জানেন? আমি আর কুমার এই অঞ্চলে দুবার এসেছি, আমরা এখানকার কিছু কিছু জিনিস জানি বটে। আচ্ছা কুমার, তুমি জয়ন্তবাবুকে ফিলিপাইনের কাহিনীটা শোনাও। আমি ততক্ষণ এদিক ওদিক দেখি একটা চীনের জাঙ্ক ভাড়া পাওয়া যায় কিনা। চীনে জাঙ্ক কি আবার? একরকম উঁচু পালতোলা চীনে নৌকো, ছোট জাহাজ বললেও ভুল হয় না। সমুদ্রে ভাসতে পারে, তলদেশ সমতল। জাপানিরা এইরকম পোত ব্যবহার করে। ও ভাড়া করে কি হবে? সুলু সমুদ্রে তরণী ভাসিয়ে ম্যাপের সেই দ্বীপে উঠতে হবে তো নাকি? বাঘা, আয় আমার সঙ্গে চল, তুই বন্ধুতে খানিক বেরিয়ে আসি। জলপথ বা স্থলপথ বাঘাকে বিচলিত করতে পারে না, কিন্তু সুন্দরবাবুর মতো তারও শূন্যপথ ছিল না মোটেই পছন্দসই। কাজেই এরোপ্লেনে চড়ে এখনো পর্যন্ত তার মন খারাপ হয়ে আছে। কুমারবাবু, এবারে ফিলিপাইন সম্পর্কে আমাকে কিঞ্চিত আলোকিত করুন। হ্যাঁ বলছি। কুমার এই দেশের ইতিহাস বলে, সবশেষে এটাই বলল যে জানি না কোন দ্বীপে আমরা যেতে চলেছি, তবে স্টেটম্যানের বর্ণনা অনুযায়ী সেটা কোনো সভ্য মানুষের দ্বীপ নয়। আর সেটাই যদিও স্বাভাবিক। বাঘের ভালো লাগে রক্ত, যমদূতের ভালো লাগে নরক, আর সারাঙ্গানির মতো নরপিশাচের ভালো লেগেছে যে দ্বীপটা, সেটা দেখতে তাকে নিশ্চয়ই সুন্দর হবে না। কুমারের কাহিনী সমাপ্ত হওয়ার খানিকক্ষণ পরে বাঘাকে নিয়ে ফিরে এলো বিমল। তার মুখ গম্ভীর। কি হে ভায়া, মুখমণ্ডল নিবিড় মেঘে সমাচ্ছন্ন কেন? হ্যাঁ, জাঙ্ক ভার নাকি? হয়েছে, কিন্তু অনেক কষ্টে। কষ্টে? কেন? ওই দ্বীপের কথা এখানকার সবাই জানে। দ্বীপের গুপ্তধনের কথাও কারুর অজানা নয়। তাই নাকি? ইয়েস, কিন্তু কোনো জাঙ্কওয়ালা সেখানে যেতে রাজি নয়। কারণটা কি বলে? বলে ও ভুতুরে দ্বীপ। মাঝে মাঝে কোনো কোনো লোভী লোক দ্বীপে গিয়ে নামে, কিন্তু তারা আর ফিরে আসে না। কেন ফিরে আসে না? কারণ জানে না কেউ। বলে ওটা প্রেত দ্বীপ, ওর বাসিন্দারা প্রেতাত্মা। গভীর রাত্রে কোনো কোনো জাঙ্কের নাবিকরা দূর থেকে নাকি দেখেছে দ্বীপের ভিতর অনেকগুলো আলো জ্বলছে। দূর থেকে এও শুনেছে দ্বীপের ভিতর থেকে ভেসে আসছে নারী কণ্ঠে হাসি আর গানের আওয়াজ। বলে দিনের বেলায় ও দ্বীপে থাকে নির্জন আর নিস্তব্ধতা, কিন্তু রাত্রিবেলায় সেটা হয়ে ওঠে শব্দে, সঙ্গীতে আর আলোকে জীবন্ত। এই ধরনের আরো নানা কথা তারা বলল। তুমি কি এসবে বিশ্বাস করো? বিশ্বাস অবিশ্বাসের কথা ছেড়ে দাও, আমি যা শুনেছি তাই বললাম। ওদের কথার উত্তরে তুমি কি বললে? সে অনেক কথা, বলার দরকার নেই। শেষ পর্যন্ত 4 গুণ বেশি ভাড়ার লোভে একজন জাঙ্কওয়ালা আমাদের দ্বীপে নিয়ে যেতে রাজি হয়েছে। ব্যাস, আমরা আর কিচ্ছু জানতে চাই না। আগে দ্বীপে গিয়ে তো নামি, তারপর আসুক না ভূত, আসুক যক্ষিণী, আসুক অন্য যে কোনো আপদ, আমরা তো জানি বিপদ চিরদিনই আমাদের বিপজ্জনক মনে করে পথ ছেড়ে সরে দাঁড়িয়েছে। দ্বীপে যে যায় সে কিন্তু আর ফেরে না। রাত্রে দ্বীপ জ্যান্ত হয়, আলো জ্বলে, মেয়ে গলায় ওই হাসি গান এসব শোনা যায়।
এসব কি ব্যাপার বিমলবাবু? জানি না মশাই। না জেনেই পতঙ্গের মতো ছুটছেন ওই আগুনের দিকে? একদমই তাই। আমরা না জেনেই সামনের দিকে ছুটি অজানাকে পাওয়ার আনন্দে। জানা ব্যাপারে কোনো আনন্দ পাই না। আমরা পতঙ্গও নই, আমরা মানুষ। আগুনের দিকে ছুটলেও পুড়ে মরবো না। মানুষ আগুন নেভাতে জানে। শিশুরাও তো মানুষ, তারা কিন্তু আগুনে হাত পুড়িয়ে কাঁদে। কিন্তু আমরা তো আর শিশু নই। আগুন নেভাবার শক্তি আমাদের আছে। তাহলে আমরা কবে যাচ্ছি? কাল সকালেই, খুব ভোরে, সূর্যোদয়ের আগে। কিছু না খেয়েই যাব নাকি? পাগল, উপোস করবার অভ্যেস আমার নেই। তা খাবো কোথায় শুনি? জানকে রান্নার ভার আমার আর কুমারের। খেয়ে বলবেন আমরা রামহরির উপযুক্ত শিষ্য কিনা। চলুন তাহলে। এখন যাব কোথায়? ওই গাছের বাসায়। ওই মই দিয়ে? আমাকে মাফ করুন, আমি এই বয়সে আত্মহত্যা করতে পারবো না। জয়ন্ত একবার সেই সংকীর্ণ মইয়ের দিকে এবং আরেকবার সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখল। তাই তো। সুন্দরবাবুর একটু মুশকিল আছে। ওর দেহের আধখানাই হচ্ছে ভুঁড়ি, সেই জন্যই উনি চিন্তিত হচ্ছেন। কিন্তু দুশ্চিন্তার কোনোই কারণ নেই। আমাদের কেউ উপর থেকে ওকে টানবে, আর কেউ নিচ থেকে ওকে ঠেলে দিলেই হলো। মানিকের ব্যবস্থাটা আমার কাছে মোটেই সন্তোষজনক বলে মনে হচ্ছে না। সন্তোষজনক না হলেও এই ব্যবস্থায় মানতে হবে আপনাকে। রাত্রে থাকবেন কোথায়? এই নিচে? আপনি কি বুঝতে পারছেন না যে মূল্যকে মানুষ মাটি ছেড়ে বাসা বাঁধে গাছের টঙে, সেখানে মাটির উপরটা কত দূর বিপজ্জনক? হয়তো আসবে বন্য জন্তু, হয়তো আসবে রক্তপিপাসী দস্যু বা হত্যাকারী। তখন কি করবেন আপনি? তখন আর কিছু বলতে হবে না মানিক, আমি সব বুঝে গেছি। এখানে মাটির উপরে আমি আর কিছুতেই থাকবো না। এই 1,00,000 টাকা পুরস্কার দিলেও নয়। অতএব তোমরা যা ইচ্ছে করো। অবশেষে অনেক কষ্ট করে সুন্দরবাবুকে উপরে তোলা হলো। আপাতত সুন্দরবাবুর একটা ব্যবস্থা হলো বটে, কিন্তু এখনো আমি নিশ্চিত হতে পারছি না। কেন বলুন দেখি? জাঙ্কে নাবিকদের কাছ থেকে একটা সন্দেহজনক খবর শুনে এলাম। সন্দেহজনক খবর? শুনলাম আজ সকালেই আরো একদল লোক নাকি একখানা মোটর বোটে সারাঙ্গানি দ্বীপের দিকে যাত্রা করেছে। তারা সবাই ফিলিপিন। তাদের আর কোনো পরিচয় জানতে পারেনি তারা। ভাববার কথা বটে। ভেবে আর কি হবে বলুন? কাজে যখন নেমে পড়েছি শেষ পর্যন্ত না দেখে ছাড়ব না। তবে আমাদের রীতিমতো সাবধান হয়ে থাকতে হবে। পরদিন সকালে যাত্রা শুরু হয়েছে। ওপরে পরিষ্কার নীল আকাশ, নিচে পরিষ্কার নীল সাগর। পাল তুলে দিয়ে জাঙ্ক চলেছে জলের দোলায় দুলতে দুলতে। বিমল ও কুমার রন্ধনের আয়োজনে নিযুক্ত হয়েছে। সুন্দরবাবু সানন্দে তাদের কার্যকলাপ লক্ষ্য করছে। তার মুখের পানে মানিক তাকিয়ে আছে সকৌতুকে। জয়ন্ত গম্ভীরভাবে বসে আছে। তার দৃষ্টি কামরার জানলা দিয়ে বেরিয়ে গেছে বাইরের সমুদ্রের দিকে। দুটো বড় ইকমিক কুকারে রান্না চড়িয়ে দেওয়া হলো। একটাতে হবে ফাউলের রোস্ট এবং ডিম, কপি, কড়াইশুঁটি, আলু, বিট, শালগ্রাম, গাজর ও টমেটো প্রভৃতি সিদ্ধ। আরেকটা কুকারে হবে পোলাও এবং ভাজা মাছ। ব্যাস, আমাদের আয়োজন পর্ব শেষ। 2 ঘন্টা পরেই ডান হাতের কাজ শুরু করে দেবো, কেমন? কি বলেন সুন্দরবাবু? ততক্ষণ অপেক্ষা করতে আপনার বিশেষ কষ্ট হবে না তো? তার আগে কি 2-1 কাপ চা পাওয়া যায় না? বিলক্ষণ, তা আবার পাওয়া যাবে না? কুমার, স্টোভে একটু গরম জল চড়াও তো। ওর নাম কি? একটু আগে মনে হলো যেন দেখলুম। আর আপনারা কি একটা জিনিস বানাচ্ছেন? হ্যাঁ, ওটাকে বলে শসার স্যান্ডউইচ। চায়ের সঙ্গে 2-1খানা দেবো নাকি? আপত্তি নেই। তখন মাঝরাত। চারিদিকে চাঁদের আলো রয়েছে বেশ রহস্যময়ভাবে। ঘুমন্ত দ্বীপ, স্তব্ধতার তন্দ্রা ছুটে গেছে সাগর তরঙ্গের কোলাহলে। এটাই সেই সারাঙ্গানি দ্বীপ। তার কণ্ঠস্বরে উৎকণ্ঠার আভাস। সবাই আগ্রহে দ্বীপের দিকে তাকালো। সন্ধ্যের আগেই দূর থেকে তারা দেখেছিল দ্বীপটা বড় নয়, লম্বায় হয়তো 6 মাইলের বেশি হবে না। গাছপালার মাঝখানে তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল একটা ছোট পাহাড়। এখানেই নোঙর করব নাকি? না, দ্বীপের খুব কাছ দিয়ে আগে জাংটা চালিয়ে যাও। দ্বীপটাকে ভালো করে দেখব। দ্বীপে নামতে ভয় হচ্ছে বুঝি? ভয় পেয়েছি বললে যদি খুশি হও, তাহলে আমি তোমার খুশিতে বাধা দেব না। জাঙ্ক চলতে লাগলো।
দ্বীপের ওপরে সমুদ্রের বালুকা তটের পরেই আরম্ভ হয়েছে বেশ ঘন জঙ্গল। বড় বড় গাছও আছে। সেগুলো কি গাছ চাঁদের আলোয় ভালো করে বোঝবার জো নেই। চেনা গেল খালি বাঁশঝাড় আর নারকেল গাছগুলোকে। এ অঞ্চলে এত নারকেল গাছও আছে। দ্বীপটাকে সম্পূর্ণ নির্জন বলেই মনে হয়। ভেতর থেকে গাছপালার মর্মর ছাড়া আর কোনো শব্দই ভেসে আসছে না। কই হে, যক্ষিণীর গান শুনছি না তো। যক্ষিণীরা ঘুমোচ্ছে। একটা বন্দুক ছুঁড়ে ওই বেটিদের ঘুম ভাঙিয়ে দেব নাকি? পাগল! একদিকে চাঁদের আলো আর একদিকে কালো ছায়া মেখে দাঁড়িয়ে আছে দ্বীপের ছোট পাহাড়টা। জয়ন্ত পাহাড়ের ওপর দিকে অঙ্গুলি নির্দেশ করল। পাহাড়ের পশ্চিম গায়ে অন্ধকার। সেদিকে এক জায়গায় জ্বলছে একটা আলো, নীল আলো। সকলের দৃষ্টি সচকিত হয়ে উঠল। মানুষ না থাকলে আলো জ্বলে না। আলোটার রং নীল কেন? হঠাৎ নীল আলোটা নিভে গেল, জ্বলে উঠল লাল আলো। বোঝা যাচ্ছে এ হচ্ছে সাংকেতিক আলো। লাল আলো হচ্ছে বিপদের নিশানা। দূরের কাউকে কেউ জানিয়ে দিচ্ছে বিপদ উপস্থিত, হুঁশিয়ার। বিপদ বলতে বোধহয় আমাদেরকেই বোঝাচ্ছে। দেখুন দেখুন, প্রায় তীরের কাছে দড়ি দিয়ে বাঁধা রয়েছে একখানা মোটর বোট। খুব বড় ও বিশেষ শান্তিপূর্ণ একটা টর্চের তীব্র আলো বোটের ওপর ইতস্তত ফেলে জয়ন্ত বলে, ভেতরে কোনো লোক নেই বলেই মনে হচ্ছে। বোটের লোকেরা নিশ্চয়ই দ্বীপে নেমেছে। বোধহয় ওই প্যাটাখানাই আজ সকালে দ্বীপের দিকে এসেছিল। আমরা এইখানেই তীরে গিয়ে নামবো। কাল সকালে তো? এখনই। সে কি এই রাত্রে? হ্যাঁ, চাঁদের আলো থাকলেও দ্বীপের বনের ভিতর অন্ধকার। সহজেই আত্মগোপন করতে পারবো। দিনের আলোর স্পষ্টতা আমাদের শত্রু। কি বলেন জয়ন্তবাবু? আমারও ওই মত। মোট ঘাট নিয়ে সকলে দ্বীপে গিয়ে নামল। দ্বীপের এত কাছে থাকতে আমাদের সাহস হচ্ছে না। আমরা খানিক দূরে গিয়ে নোঙর ফেলব। কাল পর্যন্ত আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। এর মধ্যে যদি না ফিরে আসেন তাহলে বুঝবো আপনারা আর কোনো দিন ফিরে আসবেন না। তোমার কথাগুলো বেশ স্পষ্ট, মানে বুঝতে কষ্ট হয় না। জয়ন্ত তখন টর্চ জেলে সমুদ্র তীরের বালি হেঁট হয়ে লক্ষ্য করছিল। কি ব্যাপার, কিছু হারালো নাকি? বালির ওপরে পায়ের দাগ। দেখুন, পদচিহ্ন পড়ে আপনাদের বিভাগে। আপনারা হচ্ছেন পদচিহ্ন বিশারদ। এখানে 8 জন লোকের পায়ের দাগ আছে। তারাই বোট থেকে নেমেছে। আসুন আমার সঙ্গে, লোকগুলো এইদিকেই গেছে। জয়ন্ত পায়ের চিহ্ন ধরে অগ্রসর হল। অন্যান্য সকলে চলতে লাগলো তার পিছনে পিছনে। পদচিহ্নগুলো বালুকাতট ছেড়ে ঘাস জমি ও জঙ্গলের কাছে অদৃশ্য হয়ে গেছে। আর পায়ের চিহ্ন দেখার উপায় নেই। কেবল এইটুকু বোঝা যাচ্ছে লোকগুলো এখান থেকেই বনের ভেতর ঢুকেছে। কুছ পরোয়া নেই, লোকগুলো কোথা দিয়ে কোন দিকে গেছে সেটাই জানা দরকার তো। তাছাড়া আর কি? কুমার, বাঘাকে ছাড়ো। শিকলিতে বেঁধে বাঘাকে নিয়ে আসছিল কুমার। সে খুলে দিল বাঘাকে। বাঘা কি করবে? মানুষ গোয়েন্দাকে হারিয়ে দেবে। কেমন করে? কুকুরের ঘ্রাণ শক্তি আশ্চর্য। পদচিহ্নের অধিকারীরা যখন জমির উপর পা ফেলে গিয়েছে তখন তাদের গন্তব্যস্থান বাঘা নিশ্চয়ই আবিষ্কার করে ফেলবে। কোনো কোনো জাতের বিলিতি কুকুরের এই শক্তি আছে বটে, কিন্তু বাঘা তো দেশি কুকুর। আরে যাকে বলে নেড়ি কুত্তা, ছো, ও কুকুর আবার পোষে নাকি? গেঁয়ো যোগী ভিক পায় না, একটা কথা আছে জানেন তো? দেশি কুকুরদের তুচ্ছ ভাবা হয়, অবহেলা করে তাদের শিক্ষা দেওয়া হয় না। কুকুর তো জানোয়ার। শিক্ষা না পেলে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের শিশু ও নিকৃষ্ট পশুয়ে সামিল হয়ে দাঁড়ায়। আমরা বাঘার শিশু বয়স থেকেই অনেক যত্ন নিয়েছি, তার পিছনে অনেক খেটেছি, তাকে কত রকম শিক্ষা দিয়েছি জানেন, যার ফল এবার সচক্ষে দেখতে পাবেন। বাঘা, আয় তো রে। বাঘা বিমলের কাছে এসে ল্যাজ নাড়তে লাগলো। বিমল বালুকাতটের পদচিহ্নগুলোর দিকে বাঘার দৃষ্টি আকর্ষণ করলে তাকে আর কিছু বলতে হলো না। সে মাটির ওপরে মুখ নামিয়ে বার কয়েক শ্বাস গ্রহণ করলো। একবার মুখ তুলে ঘেউ করে একটা শব্দ করলো। তারপর আবার মুখ নামিয়ে শুকতে শুকতে ঘাস জমির ওপরে গিয়ে উঠল। তারপর সোজা প্রবেশ করলো জঙ্গলের ভেতর। আমাদের আর কোনো ভাবনার নেই, বাঘাই আমাদেরকে নিয়ে যাবে সঠিক জায়গায়। বাঘা যে ভুল পথে যাচ্ছে না তারই বা প্রমাণ কি? প্রমাণ পেতে দেরি হবে না মশাই, হারান না। দেখা যাক। জঙ্গল কোথাও পাতলা, কোথাও ঘন।
যেখানে গাছের ভিড় সেখানটায় ঘুটঘুট করছে অন্ধকার। যেখানে গাছ কম সেখানে দেখা যায় আলো ছায়ার মিতালি। এখানে ওখানে ছোট বড় ঝোপঝাপও যথেষ্ট, কোথাও জীবনের এতটুকু চিহ্ন নেই। বাতাসে থরথর করে কাঁপছে গাছের পাতারা, কিন্তু তারাও যেন ঘৃণা ভরে, হিংসা ভরে অভিশাপ দিয়ে চলেছে, বলছে মর 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 মর। মাঝে মাঝে নিশাচর পাখির বিশ্রী চিৎকার তাও বুকের ভেতরে জাগিয়ে তোলে আকস্মিক অমঙ্গলের সম্ভাবনা। প্রত্যেক ঝোপ, প্রত্যেক ছায়া যেন অপার্থিব বিভীষিকার বাসা। জয়ন্তবাবু, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? আমার মনে হচ্ছে কেউ আড়াল থেকে আমাদের অনুসরণ করছে। আমিও দূরে দূরে কোনো কোনো ঝোপকে অস্বাভাবিকভাবে নড়তে দেখছি বটে। আমাদের ভুলও হতে পারে। অসম্ভব নয়। অস্ত্রটা তৈরি রাখুন। অবশ্যই। আর বিমলবাবু, আর ওদিকে গিয়ে কাজ নেই। কেন? জঙ্গলটা ভালো মনে হচ্ছে না। তাই নাকি? বুকটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করছে। এতক্ষণ তো করছিল না। বুককে ছ্যাঁত ছ্যাঁত করতে বারণ করুন। ঠাট্টা করছেন, কিন্তু আমি বলে রাখছি, এই জঙ্গলের বাইরে না গেলে আমরা মারাত্মক বিপদে পড়ব। এখানে কেমন যেন একটা অমানুষিক ভাব আছে। নইলে এমন পূর্ণিমার রাত্রেও চারিদিক খাপছাড়া বলে মনে হচ্ছে কেন? আচম্বিতে মাথার ওপরে একটা বড় গাছের ডাল দুলে উঠল। ওই রে! সকলে দাঁড়িয়ে পড়ল, এমনকি বাঘা পর্যন্ত। গাছের ভেতরে তখনও শব্দ হচ্ছে, যেন কেউ ডাল বেয়ে চলে যাচ্ছে গাছের এদিক থেকে ওদিক, কিন্তু তাকে দেখা গেল না। আচমকা বুক কাঁপানো স্বরে কোথা থেকে চেঁচাতে লাগলো এক পাল শেয়াল। বাঘা তাদের বেসুরো অসভ্য বন্য চিৎকার সইতে পারল না। গাছের উপর হয়তো কোনো বাঁদর বা বনবিড়াল ছিল, আমাদের অভাবিত আবির্ভাবে চমকে গিয়েছে। একটা বাজে নেড়ি কুত্তার ল্যাজ ধরে আমরা এতগুলো মানুষ বোকার মতো কোথায় চলেছি? সুন্দরবাবু, বাঘার নিন্দা আমরা ভালোবাসি না, কিন্তু সে আর মানিক মেশিন গানের কাঠের কেসটা বহন করে নিয়ে যাচ্ছিল। তা বলে একটা কুকুরের পিছু ধরে আমরা মানুষ হয়েও অপথে বিপথে গিয়ে প্রাণ হারাবো নাকি? কুমারীর দু চোখে ফুটল রাগের চিহ্ন, কিন্তু মুখে সে আর কিছু বলল না। সুন্দরবাবুর কথায় কান দেবেন না কুমারবাবু, উনি লোক ভালো, কিন্তু ওর মুখ বড় আলকা। সকলে পথ চলতে লাগলো নিঃশব্দে। খানিকক্ষণ পরে একটা উঁচু ও বড় ঝোপ পার হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গল হঠাৎ শেষ হয়ে গেল। একটা মাঠ, লম্বায় চওড়ায় সিকি মাইলের কম নয়। তার বুকের উপরে মূর্ছিত হয়ে আছে চন্দ্রালোক। সেখানেও কেমন খাঁ খাঁ ভাব। মানুষের পৃথিবী, অথচ এখানে কোথাও দেখা নেই মানুষের। পৃথিবীর মধ্যে এক অপার্থিব দেশ। বাঘা দাঁড়া। সব পোষা কুকুরেরই মতো বাঘাও মানুষের অনেক ছোট ছোট কথা বোঝে। সে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। দেখুন জয়ন্তবাবু, মাঠের এক প্রান্তে দেখা যাচ্ছে বেশ বড় একটা বাঁশ বন এবং পাশেই সারি সারি 5টি নারকেল গাছ। তাহলে মনোহরবাবুর ম্যাপের প্রান্তে যে সাংকেতিক কথাগুলো আছে তা মিথ্যা নয়। বাঁশঝাড় আর 5টি নারকেল গাছ। বাঘা আমাদের আসল জায়গাতেই নিয়ে যাচ্ছে। সাধু বাঘা, সাধু। আর একটা কথাও বোঝা যায়, আজ সকালে এদিকে যে লোকগুলো এসেছিল তারাও গিয়েছে ওই দিকেই। বাঘা চল। জ্যান্ত লাঠির মতো লাঙল ঊর্ধ্বে তুলে বাঘা আবার এগিয়ে চলল সেই বাঁশঝাড় আর নারকেল গাছগুলোর দিকে। হ্যাঁ, বাঘা ঠিক পথই ধরেছে। লোকগুলো ওদিকেই গিয়েছে। বাঘার কাছে কোথায় লাগে ডিটেকটিভ শার্লক হোমস। জয়ন্তবাবুও বাঘার উপর টেক্কা মারতে পারবেন না। আমি মুক্ত কণ্ঠে সে কথা স্বীকার করছি। বাঘা হচ্ছে অতুলনীয়। অল্পক্ষণ পরেই সকলে বাঁশঝাড়ের পাশে এসে দাঁড়ালো। কি দেখা যাচ্ছে ওখানে? কি ওগুলো পড়ে আছে? হ্যাঁ, কি ওগুলো? সকলেই হাতে টর্চ জ্বালল। নারকেল গাছগুলোর তলদেশ দিয়ে বয়ে যেতে লাগলো তীব্র আলোকের তরঙ্গের পর তরঙ্গ। সকলে স্তম্ভিত নেত্রে দেখল মাটির ওপরে পাশাপাশি পড়ে রয়েছে কতগুলো মানুষের মৃতদেহ। প্রত্যেকটি মৃতদেহের হাত পা বাঁধা এবং প্রত্যেক মৃতদেহই মুন্ডহীন। 1 2 3 4 5 6 7 8। এরাই বোধহয় আজ এসেছিল এই দ্বীপে। এরা কারা? দেখো বিমল, দেখো ওদিকে আবার কতগুলো কি পড়ে রয়েছে। দেখো, বাঁশঝাড়ের পাশেই মাটির ওপর ছড়িয়ে পড়ে রয়েছে কতগুলো রক্তাক্ত নরমুণ্ড। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8।
এই মুন্ডুটা আমি চিনি। এ হচ্ছে সেই পলাতক ফিলিপিনো আসামি, ওই পাবলোর ছিন্ন মুন্ডু। সবটাই জলের মতন স্পষ্ট। পাবলো কলকাতার পুলিশকে ফাঁকিয়ে দিয়ে আমাদের মতো উড়োজাহাজে চড়ে আমাদের আগে এখানে এসেছিল। খুব সম্ভব মনোহর বাবুর ম্যাপে যে অংশ সে পেয়েছিল তার থেকে সে আরও একখানা ম্যাপ নকল করে নিজের কাছে রেখেছিল। সে ভেবেছিল আমাদের আগেই দলবল নিয়ে এখানে এসে গুপ্তধন উদ্ধার করবে, কিন্তু তার ইচ্ছা পূর্ণ হয়নি। অজ্ঞাত হত্যাকারীর হাতে তাকে আর তার দলের সবাইকে প্রাণ বিসর্জন দিতে হলো। কিন্তু অজ্ঞাত হত্যাকারী কারা? নিশ্চয়ই তারা দলে ভারী, কারণ 7-8 জন লোককে এমনভাবে হত্যা করা তো 2-4 জন লোকের কাজ নয়। এ সবই ভৌতিক ব্যাপার। ভূতেরা যে আগে মানুষের হাত পা বেঁধে হত্যা করে এ কথা আমি কিন্তু কোথাও শুনিনি। সুন্দরবাবু কি জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু আচম্বিতে সবাইকে স্তম্ভিত করে নারী কণ্ঠে জেগে উঠল এমন এক অস্বাভাবিক তীব্র কান্না যা বিদীর্ণ করে দিল যেন সমস্ত আকাশকে। সে কান্না থামতে না থামতে আরেক দিকে জেগে উঠল, আর এক নারীর তীব্র তীক্ষ্ণ ক্রন্দন। তারপর নানা দিক থেকে তেমনই চিৎকার করে কান্না ধরল নানা নারী কণ্ঠ। যক্ষিণী, যক্ষিণী, যক্ষিণী! আরম্ভ হলো এবার খলখল অট্টহাসির পালা। নানা দিক দিয়ে নানা নারী অট্টহাসি হাসতে লাগলো। এমন ভয়াবহ এবং বুকের রক্ত জল করা সেই অভাবিত অট্টহাসি যে কবরের মরাও যেন চিরনিদ্রা ভুলে কফিনের মধ্যে ছটফট ছটফট করে ওঠে। 2 কানের ওপর প্রাণপণে হাত চেপে সুন্দরবাবু ধূপ করে বসে পড়লেন, তার মুখ রক্তহীন। বিমলবাবু, বলুন জয়ন্তবাবু। এসব কি? ভগবান জানে। সত্যি কি এটা ভুতুরে দ্বীপ? ভূত আমি মানি না। তাহলে কারা কাঁদলো আর হাসছেই বা কারা? আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নই করতে পারি, কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। ওই হাসি আর কান্নার অর্থ না বুঝলেও একটা বিষয় আমি বুঝতে পারছি। কি? যারা হাসছে তারা পায়ে পায়ে এগিয়ে আসছে আমাদের দিকে। ঠিক এতক্ষণ এটা খেয়ালে আনিনি। সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে পালানোর চেষ্টা করলেন। খপ করে তার একখানা হাত ধরে জয়ন্ত বলল, কোথায় যাচ্ছেন? যক্ষিণী, যক্ষিণী, আমি এক্ষুনি এই দ্বীপ ছেড়ে পালিয়ে যাব বাবা। আমি ঝাঁপ খাবো, আমি ঝুপ করে সমুদ্রে ঝাঁপ খাবো। থামুন মশাই, পাগলামি করবেন না। এখান থেকে চলে গেলে মৃত্যু আপনার অনিবার্য। মৃত্যু যে অনিবার্য সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আমি যক্ষিণীদের খপ্পরে পড়তে রাজি নই। আরে ধ্যাৎ, যক্ষিণীর নিকুচি করেছে। জয়ন্তবাবু চলুন আমরা ওই ঝোপটার ভিতরে গিয়ে বসি। পিছন থেকে আমাদের পৃষ্ঠ রক্ষা করবে ওই বাঁশ ছাড়। কুমার, কেস থেকে বার করো মেশিন গানটা। যথা সময় ওটাকে চালনা করবার ভার রইল তোমার উপরে। বাঘা, তুই ভ্যাবাজাকাকে কান খাড়া করে কি শুনছিস? তুইও কি সুন্দরবাবুর মতো ভয় পেলি নাকি? না, ভয় নয়, এ বোধহয় অবাক হয়েছে, তাই না? অবাক হওয়ারই তো কথা। আয়, তুই আমার পাশে এসে বস। হঠাৎ থেমে গেল খলখল খিলখিল অট্টহাসির কনসার্ট। উত্তর দিকের জঙ্গল ভেদ করে মাটির উপরে দেখা দিল একদল লোক। খানিকটা এগিয়ে আসতেই ধবধবে পূর্ণিমায় বোঝা গেল সংখ্যায় তারা 25 জন, প্রত্যেকের হাতে একটা করে বন্দুক। দেখলে আরো বোঝা যায় তারা চিনিম্যান। ওরা আমাদের দিকেই আসছে। আসুক, হতভাগারা জানে না আমরা কি অস্ত্র নিয়ে ওদের অভ্যর্থনা করব। ওদের আরো কাছে আসতে দিন, তারপর যেই মাঠের মাঝ বরাবর আসবে অমনি শুরু হবে আমাদের মেশিন গান আর অটোমেটিক রাইফেলের অশ্রান্ত রুদ্র সঙ্গীত। এক ব্যাটাকেও পালাতে দেওয়া সম্ভব নয়। নিজের নিজের বন্দুক উঁচিয়ে লোকগুলো দ্রুত পরে এগিয়ে আসতে লাগলো। তারা বুঝতে পেরেছিল বিমলরা আশ্রয় নিয়েছে ঝোপের ভেতর। সবাই লক্ষ্য স্থির করো, চালাও গুলি। পর মুহূর্তে যে কাণ্ড শুরু হলো শত্রুরা তা একেবারেই আশা করতে পারেনি। কুমারের মেশিন গান এবং অন্য সকলের অটোমেটিক রাইফেল ধারাবাহিক তপ্ত বুলেট প্রেরণ করতে লাগলো ঝাঁকে ঝাঁকে। 25 জন লোক আক্রান্ত হলো যেন 100 জনের দ্বারা। শত্রুরা উত্তরে কয়েকটা বন্দুকের আওয়াজ করল বটে, কিন্তু সে ক্ষীণ চেষ্টা মাত্র।
ওদিক থেকে হচ্ছে যেন ঝড়ের সঙ্গে গুলির পর গুলি বৃষ্টি। তার সামনে দাঁড়াবার বা অগ্রসর হওয়ার চেষ্টাও হচ্ছে পাগলামির সামিল। এমন অভাবিত এবং সাংঘাতিক আক্রমণের জন্য শত্রুরা প্রস্তুত ছিল না। তারা বেগতিক দেখে মিনিট খানেকের মধ্যে ছত্রভঙ্গ হয়ে দিকবিদিক জ্ঞান শূন্যের মতো পালানোর চেষ্টা করল। কিন্তু পালানো নিরাপদ নয়। খোলা মাঠ, গা ঢাকা দেওয়া যায় এমন কোনো গাছ বা ঝোপঝাপের আড়াল নেই। পালাতে পালাতেও তাদের অনেকে গুলিবিদ্ধ হয়ে মাটির ওপরে হাত পা ছড়িয়ে এদিক ওদিকে লুটিয়ে পড়ল। শেষ পর্যন্ত মেশিনগানকে ফাঁকি দিতে পারল মাত্র 3-4 লোক। যাকে দলের সর্দার বলে মনে হয়েছিল, বিমল প্রথমে তাকেই পেড়ে ফেলেছিল অব্যর্থ লক্ষ্যে। সে দৌড়ে তার কাছে গিয়ে উপস্থিত হয়ে দেখল লোকটা তখনও মরেনি বটে, কিন্তু বেশিক্ষণ আর বাঁচবেও না। লোকটাকে বুড়ো বলা চলে, কিন্তু তার মাথার চুল পাকলেও দেহ যুবকের মতোই জোয়ান। অতি কষ্টে কোনো রকমে দুহাতে ভর দিয়ে বসে অল্প একটু হেসে লোকটা ইংরেজিতে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও। কে তুমি? বলছি 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 আমার নাম স্যামসন। মরবার সময় কিছু লুকোবো না, কিন্তু 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 আগে একটু জল দাও, একটু জল দাও। জলপান করে লোকটা যা বলল তার সারমর্ম হচ্ছে এই যে সে বংশানুক্রমে বোম্বেডে। তার পুরুষরাও চীন সাগরে জলদস্যুতার দ্বারা জীবিকা নির্বাহ করত। তারা বহুকাল থেকেই গোপনে সারাঙ্গানি দ্বীপে বসবাস করছে। এই দ্বীপ সম্পর্কে এই অঞ্চলের বাসিন্দাদের কুসংস্কার আছে বলে এখানে কেউ ভরসা করে আসতে চাইত না। তারাও আত্মগোপন করবার এই সুযোগ ত্যাগ করেনি, বরং কুসংস্কার যাতে আরও বদ্ধমূল হয়ে ওঠে তাই তারা বরাবর চেষ্টা করেছে। তাদের দলভুক্ত জনাকয় চীনা স্ত্রীলোক রাত্রে দ্বীপে বসে গান গাইত, হাসত, কাঁদত। তা সত্ত্বেও মাঝে মাঝে দুঃসাহসী লোকেরা এই দ্বীপে এসে উঠেছে, কিন্তু কেউ প্রাণ নিয়ে ফিরে যায়নি। লোকগুলো যে দ্বীপে আসে গুপ্তধনের লোভে একথা তারাও জানে, কিন্তু এখানে গুপ্তধন আছে এটা তারা বিশ্বাস করে না, কারণ তন্ন তন্ন করে খুঁজেও এমন কোনো গুপ্তধনই পাওয়া যায়নি। খানিকক্ষণ পরেই স্যামসনের মৃত্যু হলো। তাহলে আমাদের পেটের পিলে চমকাচ্ছে নিতান্তই অকারণে। পেতনিদের হাসি কান্না, ওই যক্ষিণীদের গান, ভুতুরে দ্বীপ সবই ধাপ্পাবাজি। আমার বিশ্বাস সারাঙ্গানির গুপ্তধন হচ্ছে ওই রকম আর একটা বাজে রূপকথা। দেখা যাক আপনার বিশ্বাস অভ্রান্ত কিনা। ধীরে ধীরে সকাল হলো। কি একখানা কেতাবে পড়েছিলুম, ওই বনবাসী আদিম মানুষের সর্বপ্রথম দেবতা ছিলেন নাকি সূর্যদেব। আমারও আজকে সূর্যকে দেবতা বলে মেনে উপাসনা করবার ইচ্ছা হচ্ছে। আজকের সূর্য অস্ত যাবার আগেই আমি অন্তত এই দ্বীপ ছাড়তে চাই। ওই সময়ের মধ্যে যদি গুপ্তধনের সন্ধান না মেলে, তাহলেও আমি পিঠ টান দেব। আবার এখানে রাত্রিবাস অসম্ভব। বেশ, তাহলে সময় থাকতে তাড়াতাড়ি পা চালিয়ে আসুন। সকলে আবার সেই নারকেল এবং বাঁশঝাড়ের কাছে গিয়ে দাঁড়ালো। পাবলো ম্যাপের গুপ্ত কথা নিশ্চয়ই আবিষ্কার করে ফেলেছিল। আমার মতে ম্যাপের এই এক এক সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে এক এক গজ বা ফুট। আচ্ছা, আগে গজের হিসাবেই অগ্রসর হওয়া যাক। সফল না হলে পরে ফুটের হিসাব গ্রহণ করলেই চলবে। প্রথমে আছে উত্তরে 1 থেকে 20 পর্যন্ত। কুমার, কম্পাসটা আমাকে দাও তো। এই হচ্ছে ঠিক উত্তর দিক। এখন আমাদের 20 গজ অগ্রসর হতে হবে। সকলে হিসেব করে মেপে পা ফেলে এক জায়গায় গিয়ে দাঁড়ালো। এবারে পূর্ব দিকে ঠিক 200 গজ যাওয়া চাই। এই পূর্ব দিক, আসুন। কিন্তু আমাদের পথের ঠিক ওপরেই যে গাছপালা আর ঝোপঝাড় রয়েছে। আমার বিশ্বাস ম্যাপে সংকেতগুলো লিখবার পরে ওই গাছ আর ঝোপগুলো জন্মেছে। ঠিক তাই, কিন্তু বাধাগুলো এড়িয়েও আমরা চুলচেরা হিসাব ঠিক রাখতে পারবো। সকলে 200 গজ পেরোলো। এইবারে পূর্ব দক্ষিণ কোণে 50 গজ পর্যন্ত চলুন। 50 গজ পর্যন্ত এগোবার পর সুন্দরবাবু বললেন, আরে সামনেই যে পাহাড়, এগুতে গেলেই যে মাথা যাবে ঠুকে। হ্যাঁ, এবার কি হবে? হ্যাঁ, ম্যাপ কি বলে? ম্যাপ বলে 58 গজ পর্যন্ত উপর দিকে উঠতে হবে। এই তো সামনেই পাহাড়ে উঠবার পথ, উঠুন। পাহাড়ের পথটা আরো উপরে উঠে গিয়েছে, কিন্তু ম্যাপ বলছে আমাদের নিচের দিকে 35 গজ নেমে যেতে হবে। এই তো
বাঁ পাশ দিয়ে একটা খুব সরু পথ নেমে গেছে উপত্যকার দিকে। আমাদের হিসাব ভুল হয়নি? সব মিলছে? জয় মা কালী, শেষ পর্যন্ত মুখ রেখো মা। 33 গজ পর্যন্ত নেমে পাওয়া গেল একটা কাঁটা ঝোপ। তার ভেতরে ঢুকবার উপায় নেই। এই ঝোপটাও নিশ্চয়ই প্রাচীন নয়। কুমার, নিয়ে এসো অস্ত্রগুলো। সকলে মিলে ঝোপটাকে চটপট কেটে ফেলি। ঝোপটাকে কেটে ফেলতে বেশিক্ষণ লাগলো না। বাকি 2 গজ এগিয়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে বিমল মাথা চুলকোতে চুলকোতে বলল, কি হলো? এখানে পাহাড়ের নিরেট পাথর ছাড়া তো আর কিচ্ছু নেই। হায় মা কালী, এ কি করলে মা? এই পাহাড়ের ওপরে তুলে একেবারে পাতালে বসিয়ে দিলে। জয়ন্তবাবু, সব তো মিলল, কিন্তু শেষ হিসেব মিলছে না কেন? আমিও কিছুই বুঝতে পারছি না। আমার একটা সন্দেহ হচ্ছে। কি? হিসেব বোধহয় ভুল হয়নি, কিন্তু মনে রেখো, স্পেনীয় জলদস্যুরা এই অঞ্চলে অত্যাচার করত প্রায় 3-4 শতাব্দী আগে। সে কতকাল আগেকার কথা। কত যুগের কত ধুলো, মাটি, কাকড় আজ পুরু হয়ে জমে আছে এখানে। আমরা তো অনায়াসেই কল্পনা করতে পারি, কিন্তু শত শত বর্ষের জল ভিজে তারপর 3-4 শতাব্দীর রোদে পুড়ে সেই ধুলো, মাটি, কাকড় আজ হয়ে উঠেছে পাথরের মতো কঠিন। তার তলায় এখানকার সব রহস্য হয়তো একেবারেই চাপা পড়ে গিয়েছে। কুমার, তোমার কথা যুক্তিসঙ্গত বলেই মনে হচ্ছে। উত্তম, সব কিছুর জন্যই আমরা প্রস্তুত হয়ে এসেছি। নিয়ে এসো ডিনামাইট স্টিক। জয়ন্তবাবু, আপনারা খানিক দূরে নিরাপদে সরে গিয়ে দাঁড়ান। আমরা এখনই আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। জয়ন্তরা সরে গেল। কুমার ডিনামাইট এগিয়ে দিল। যেখানে একটু আগে ঝোপটা ছিল সেখানে ডিনামাইট রেখে বিমল তার পোলতে অগ্নি সংযোগ করল। তারপর তারাও দৌড়ে দূরে গিয়ে দাঁড়ালো। ফাটল ডিনামাইট। ভীষণ শব্দের সঙ্গে কেঁপে কেঁপে উঠল পাহাড়টা, যেন আকাশ বাতাস শিউড়ে উঠল। স্তম্ভিত হয়ে গেল। আশা নিরাশার স্বপ্ন দেখতে দেখতে আবার সকলে ছুটে গেল সেখানে। কুমার, ফুলচন্দন পড়ুক তোমার মুখে। একেই বলে ক্ষুরোধার বুদ্ধি। বোরের চালে কিস্তিমাত। ধন্য ভাই, ধন্য। ডিনামাইটের প্রতাপে যেখানে ঝোপ ছিল সেখানে পাহাড়ের খানিকটা অংশ ভেঙে উড়ে গেছে এবং বেরিয়ে পড়েছে একটা অন্ধকার গুহার মুখ। গুহার মুখ থেকে নিচের দিকে নেমে গেছে সংকীর্ণ একসার সিঁড়ি। গুহার ভিতরে নিশ্চয়ই বাস করছে অন্তত 3 শতাব্দীর পুরাতন নিবিড় অন্ধকার। আমাদের এখন গোটা 2 পেট্রোলের লণ্ঠন জ্বালতে হবে। বিমল ও কুমার পেট্রোলের উজ্জ্বল লণ্ঠন নিয়ে গুহার সিঁড়ি দিয়ে নেমে গেল নিচের দিকে। তাদের আগে বাঘা এবং তাদের পরে যথাক্রমে জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু। সিঁড়ি শেষ হলো। সামনেই আসল গুহা। আকার তার মাঝারি। 6 শতাব্দী পরে হঠাৎ বিদ্যুতের মতন তীব্র আলোকের আঘাতে অতীতের নিরন্ধ্র অন্ধকার যেন আহত হয়ে মৌন আর্তনাদ করে অদৃশ্য হয়ে গেল কোথায় কে জানে। প্রথমেই দৃষ্টি আকর্ষণ করল এক ধারণাতীত বিভৎস দৃশ্য। নরকঙ্কাল, নরকঙ্কাল, নরকঙ্কাল। গুহার চারিদিকেই নরকঙ্কাল। শুভ্রতা সুন্দর, কিন্তু কঙ্কালের শুভ্রতা যে এত বিভৎস হতে পারে সেটা তারা আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। গুহার পাথুরে মেঝের ওপর পড়ে রয়েছে রাশিকৃত কঙ্কাল। কেউ চিত হয়ে, কেউ উপুর হয়ে, কেউ পাশ ফিরে, কেউ বা গুটিসুটি মেরে জড়ো হয়ে, এবং কোথাও বা একটা কঙ্কালের উপর লম্বমান হয়ে আছে আরেকটা কঙ্কাল। কোথাও কোনো কঙ্কাল পা ছড়িয়ে বসে আছে দেওয়ালে ঠেস দিয়ে। তাদের মুন্ডুগুলো খুশে খুশে পড়ে আছে গুহাতলে। সুন্দরবাবু, এই সেই যক্ষিণীরা। আহা, অভাগীর দল। সারাঙ্গানি এদের এখানে ফেলে রেখে গুহামুখ বন্ধ করে দিয়ে চলে গিয়েছিল। আর এরা এই অন্ধকারে অনাহারে অসহায়ভাবে কাঁদতে কাঁদতে তিলে তিলে ছটফট করতে করতে আত্মসমর্পণ করেছিল দারুণ যন্ত্রণাময় মৃত্যুর কবলে। এতদিন বদ্ধ গুহা থেকে বেরোতে না পেরে তাদের অন্তিম নিঃশ্বাস এখনো হয়তো বন্দী হয়ে আছে এখানে। আজ জীবন্ত আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিলন হলো তাদের অন্তিম নিঃশ্বাসের। ওহ, কি ভয়ানক, কি ভয়ানক। মানিক, আর বলো না, আর বলো না। আমি আর সহ্য করতে পারবো না। উহ। গুহার ভেতরে একধারে ছিল 10টা বড় বড় সেকেলের সিন্দুক। বিমল একে একে গোটাচারেক সিন্দুকের ডালা খুলে ফেলল। প্রত্যেকটাই পরিপূর্ণ। কোনোটায় রয়েছে নানা দেশি সোনা, রূপো, কোনোটায় রয়েছে রকম রকম মূল্যবান রত্ন, কোনোটায় রয়েছে খাঁটি সোনার বাসনকোসন এবং কোনোটাতে রৌপ্য নির্মিত অনেক রকম জিনিস। কুমার, আর কোনো সিন্ধুক খোলবার শক্তি আমার নেই। যা দেখছি এত
ঐশ্বর্য একসঙ্গে দেখবার কল্পনাও কোনোদিন আমি করিনি। এখানকার সব ঐশ্বর্যের সঙ্গে মাখানো রয়েছে অসংখ্য হতভাগ্যের অশ্রুধারা। ওই ঐশ্বর্য বিষাক্ত। আর কিছু দেখবার ইচ্ছা আমার নেই। মনে হচ্ছে আমি এখনই পাগল হয়ে যাব। হ্যাঁ, একেবারে পাগল হয়ে যাব। ওহ, গুপ্তধন এমন ভয়ঙ্কর। চলুন আমরা বাইরেই পালিয়ে যাই। ঠিক, বাইরে আছে অম্লান সূর্যলোক, পবিত্র, স্বাস্থ্যকর। তাড়াতাড়ি চলুন, এই ঐশ্বর্যময় নরকের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এতক্ষণ আপনি শুনছিলেন সুলু সাগরের দেশে। রচনা হেমেন্দ্র কুমার রায়। গল্প পাঠ এবং জয়ন্তের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল মৈনাক, দীপ্তিমান, নীল, রক্তিম, সৌরভ, তৃষা এবং সৌমিক। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল প্রতীক মণ্ডল। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। শব্দ সংযোজনে ছিল পিয়ালি। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। কেমন লাগলো আজকের গল্পটা? আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।